সিঙ্গাপুরের ঝলমলে দুনিয়ায় যেখানে মারিনা বে স্যান্ডসের আলো রাতকে দিন বানিয়ে দিত সেখানে আরিয়ান মেহরার সাম্রাজ্য ছড়িয়েছিল। মেহরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একটা এমন নাম যা এশিয়ার ব্যবসার জগতে শক্তি, সততা আর সাফল্যের সমার্থক ছিল। আরিয়ান মেহরা মাত্র ৩৬ বছর বয়সে অরবপতি। তার প্যান্ট হাউস অফিসের সবচেয়ে উপরের তলায় বসেছিল। তার সামনে বিশাল কাঁচের দেওয়ালগুলো ছিল, যেগুলো থেকে সিঙ্গাপুরের পুরো স্কাইলাইন দেখা যেত। উঁচু উঁচু ভবনগুলো, নিচে দৌড়ে চলা লাক্সারি গাড়িগুলো আর সমুদ্রের ঢেউগুলো যা দূর পর্যন্ত চকচক করছিল। কিন্তু আরিয়ানের চোখ একটা ফাইলের উপর আটকে ছিল, দিল্লি ব্রাঞ্চের ৬ মাসের রিপোর্ট। সংখ্যাগুলো তো দারুণ ছিল, প্রফিটে ১৮% বৃদ্ধি, নতুন ক্লায়েন্টদের লম্বা লিস্ট, রেকর্ড ভাঙা ডিলগুলো। তবুও তার মনে একটা অস্থিরতা ছিল। গত কয়েক মাস ধরে তাকে দিল্লি থেকে কিছু উদ্বেগজনক খবর আসছিল। কাস্টমার অভিযোগ বাড়ছিল, বাজারে কোম্পানির সম্মান কমে যাচ্ছিল, আর লোকে বলছিল যে মেহরা গ্রুপ এখন আর আগের মতো নেই। আরিয়ান জানত যে সংখ্যাগুলো মিথ্যে বলতে পারে, কিন্তু মানুষের আসল চেহারা না। ঠিক তখনই তার কেবিনের দরজায় খটখট শব্দ হলো। আসুন, আরিয়ান তার গভীর ও আত্মবিশ্বাসী গলায় বলল। ভিতরে এলো বিক্রম, আরিয়ানের সবচেয়ে বিশ্বস্ত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং শৈশবের বন্ধু। বিক্রমের হাতে একটা ট্যাবলেট ছিল। স্যার, দিল্লির ফ্লাইট প্রস্তুত, প্রাইভেট জেট রানওয়েতে দাঁড়িয়ে আছে। পাইলট জিজ্ঞেস করেছে আমরা কি সন্ধে ৪টায় বেরোচ্ছি। বিক্রম জিজ্ঞেস করল। আরিয়ান ফাইলটা আস্তে করে টেবিলে রেখে চেয়ার থেকে উঠে কাঁচের দেওয়ালের কাছে গেল। তার পিঠ বিক্রমের দিকে ছিল। সে বাইরে তাকিয়ে বলল, বিক্রম, তোমাকে সত্যি সত্যি বলো, দিল্লি ব্রাঞ্চে সবকিছু ঠিক লাগছে কি? বিক্রম একটু থামল। সে জানত যে আরিয়ানের প্রশ্ন কখনো সাধারণ হয় না। স্যার, রিপোর্টগুলো তো খুব ভালো, প্রফিট বেড়েছে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন স্কোর উঁচু দেখানো হয়েছে, নয়না ম্যাম আর কার্তিক স্যারের মাসিক আপডেটগুলোও পজিটিভ। ওনারা দুজনেই বলছেন যে টিম খুব পরিশ্রম করছে। আর্জন ঘুরল। তার মুখে একটা হালকা ঠান্ডা হাসি ছিল। রিপোর্টগুলো ভালো বিক্রম, কিন্তু আমার কাছে আরও কিছু খবর আছে। বাজারে লোকে বলছে যে মেহরা গ্রুপের দিল্লি ব্রাঞ্চ এখন শুধু দেখানোর কোম্পানি হয়ে গেছে। ক্লায়েন্টরা রেগে আছে, কর্মচারীরা অলস হয়ে গেছে। আমার বাবা যে কোম্পানির সেবা, সম্মান আর সততার নামে গড়েছিলেন, সেটা আজ কোথায় দাঁড়িয়ে আছে? বিক্রম ট্যাবলেটটা নিচে রাখল। তাহলে স্যার, আপনি কি চান? অডিট করান, সারপ্রাইজ ভিজিট। আর্জন জলের গ্লাস তুলে এক চুমুক দিল। অডিট না বিক্রম, যদি আমি মালিক হয়ে যাই তাহলে সবাই সতর্ক হয়ে যাবে, লাইনে দাঁড়িয়ে পড়বে। আমি তাদের আসল চেহারা দেখতে চাই, সেই চেহারা যা একজন সাধারণ মানুষের সাথে হয়। বিক্রম অবাক হল। মানে এটা যে আমি দিল্লি যাচ্ছি, কিন্তু আর্জন মেহরা হয়ে না, আমি একজন সাধারণ গরিব মজুর হয়ে যাব। আমি দেখব যে আমার কোম্পানিতে উঁচু পদে বসা লোকেরা, যারা আমাকে প্রতি মাসে চকচকে রিপোর্ট পাঠায়, একটা ফাটা হাল ইনসানের সাথে কেমন ব্যবহার করে। বিক্রম ভয় পেয়ে গেল। স্যার, এটা খুব বিপজ্জনক হতে পারে। আপনি এত বড় ব্যবসায়ী, যদি কেউ চিনে ফেলে তাহলে? সিকিউরিটি ইস্যু আছে। আর্জন তার দামি স্যুটকেট খুলে বিক্রমের দিকে তাকালো। চেনা? এই স্যুট, এই ঘড়ি, এই গাড়িগুলো, এটা আমার পরিচয় না বিক্রম, এটা শুধু ধন। আমার আসল পরিচয় আমার সংস্কার, যা আমার বাবা দিয়েছেন। আর রিস্ক ছাড়া আজ আমরা সিঙ্গাপুরের এই পেন্ট হাউসে বসে থাকতাম না। আর্জন ইন্টারকম টিপল। পাইলটকে বলো আমরা ১ ঘন্টার মধ্যে বেরোচ্ছি। আর বিক্রম, দিল্লি এয়ারপোর্টে আমার বেন্টলি বা রোলস চাই না, কোনো লাক্সারি গাড়ি না। আমি নিজের পথ দেখে নেব। বিক্রম শেষ চেষ্টা করল। স্যার, অন্তত নয়না ম্যামকে তো বলে দিন, তিনি আপনার বাগদত্তা, তিনি অপেক্ষা করছেন। আর্জনের মুখ একদম কঠিন হয়ে গেল। নয়না না বিক্রম, বাবা এই সম্বন্ধ ঠিক করেছিলেন। আমি তারও আসলিয়ত জানতে চাই। বিয়ে জীবনভরের সিদ্ধান্ত। আমি পরীক্ষা না করে কোনো ডিল ফাইনাল করি না। তাহলে এ তো জীবন সঙ্গী, তাকে কিছু জানতে দেওয়া যাবে না। তাকে শুধু এটুকু জানানো যাবে যে কোম্পানিতে একটা নতুন সাফাই কর্মচারী জয়েন করছে। সাফাই কর্মচারী? বিক্রমের চোখ আশ্চর্যে বড় হয়ে গেল। হ্যাঁ, আর্জন দৃঢ় গলায় বলল, আমি একটা গরিব অসহায় ইনসান হয়ে যাব। আমি একটা জাল আইডি কার্ড বানিয়েছি, নাম একই থাকবে আর্জন, কিন্তু হালত বদলে যাবে। আমি দেখতে চাই যে আমার বাবার বানানো নীতিগুলো, সেবা আর সম্মান আজও জীবিত আছে কিনা। কিছুক্ষণ পর আর্জন তার প্রাইভেট জেটি বসেছিল। সে তার আরমানি স্যুট ব্যাগে রেখে দিয়েছিল। বিক্রম তার জন্য পুরনো ঘিসে যাওয়া কাপড় এনে দিয়েছিল। একটা ফিকে নীল শার্ট যার কলারে দাগ ছিল, একটা পুরনো জিন্স যা জায়গায় জায়গায় ফাটা ছিল, আর পায়ে সাধারণ রাবারের চপ্পল। জেটের জানালা থেকে নিচে মেঘগুলো দেখতে দেখতে আর্জন ভাবছিল, ধন আমাকে এত উপরে তুলে দিয়েছে যে জমির বাস্তবতা দেখা বন্ধ হয়ে গেছে। আজ আমাকে আবার জমিতে নামতে হবে। প্রায় 5.5 ঘন্টার উড়ানের পর জেট দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করল।
ভিআইপি এক্সিটের বদলে ৮ জন সাধারণ যাত্রীদের গেট দিয়ে বেরোনোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিক্রম বোঝালো, স্যার, এখনও বাইরে কাপড় বদলে নিন, সিকিউরিটির জন্য গাড়িতেই চলুন। ৮ জন মেনে নিল। এয়ারপোর্টের বাইরে তার চকচকে বেন্টলি কন্টিনেন্টাল দাঁড়িয়েছিল। ড্রাইভার সম্মানের সাথে দরজা খুলল। ৮ জন আর বিক্রম ভিতরে বসল। গাড়ি দিল্লির রাস্তায় ছুটতে লাগল। বাইরের পরিবেশ সিঙ্গাপুর থেকে একদম আলাদা ছিল। ধুলো, শোরগোল, ট্রাফিক জ্যাম আর রাস্তার ধারে পরিশ্রমী মানুষগুলো। হঠাৎ ৮ জন বলল, গাড়ি থামাও। গাড়ি একটা নির্জন জায়গায় থামল। ৮ জন তার কোটি টাকার রোলেক্স ঘড়ি খুলে বিক্রমকে দিল। এটা সামলে রেখো, এখন থেকে আমি মালিক না, একজন মজুর। সে তার চুল এলোমেলো করল, মুখে একটু ধুলো মাখল আর শার্টটা আরও নোংরা করে নিল। বিক্রমের চোখ ভিজে উঠল। স্যার, আপনাকে এসব করার দরকার নেই, একটা ফোন করলেই সব হাজির হয়ে যাবে। ৮ জন হাসল, একটা গভীর শান্ত হাসি। ভয় পেও না বিক্রম, কখনো কখনো সত্য দেখার জন্য নিজেকে নোংরায় নামতে হয়। তুমি হোটেলে চলে যাও, আমি পায়ে হেঁটে আর অটোতে কোম্পানিতে পৌঁছব। ৮ জন বেন্টলি থেকে নামল। রাস্তার গরম ধুলো তার পায়ে লাগল। সামনে দিল্লির ভিড় ছিল। সে বিক্রমকে বিদায় বলে ভিড়ে মিশে গেল। একজন অরবপতি এখন একজন সাধারণ মজুর হয়ে গিয়েছিল। তাকে জানা ছিল না যে সামনে তার সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করছে। ৮ জন এখন দিল্লির রাস্তায় একা হাঁটছিল। তার কাঁধ ঝুঁকেছিল, পা ক্লান্ত আর কাপড় নোংরা কুচো। সিঙ্গাপুরের চকচকে দুনিয়া থেকে বেরিয়ে সে এখন এই শহরের ধুলো আর শোরগোলে মিশে গিয়েছিল। গরম হাওয়া তার মুখে লাগছিল আর পায়ের রাবারের চপ্পলগুলো রাস্তার গরমে তপছিল। সে ইচ্ছে করে ব্যস্ত বাজারের দিকে এগোলো, যেখানে লোকে ছুটোছুটি করছিল। তার মন ভাবছিল, এটাই আসল দুনিয়া। এখানে না কোনো রেড কার্পেট আছে, না কোনো সালাম করা স্টাফ। কিছুদূর হাঁটার পর তার চোখ রাস্তার ধারে একটা ছোট ঠেলায় পড়ল। ঠেলার উপর একটা বড় নীল কাপড় টাঙানো ছিল, যা ছায়া দিচ্ছিল। উপরে লাল অক্ষরে লেখা ছিল, রামলালের বিখ্যাত পানিপুরি। আর্জনের শৈশবের স্মৃতিগুলো তাজা হয়ে উঠল। যখন তার বাবার কাছে বেশি টাকা থাকত না, তবুও তিনি তাকে মাঝে মাঝে এমন ঠেলায় পানিপুরি খাওয়াতে নিয়ে যেতেন। খিদে লেগেছিল আর সেই পুরনো স্মৃতিগুলো তার পা ঠেলার দিকে ঘুরিয়ে দিল। আর্জন ঠেলার কাছে পৌঁছে নরম গলায় বলল, বাবা, 1 প্লেট পানিপুরি দাও। বৃদ্ধ রামলাল চমকে ওপরে তাকালো। তার ঝাপসা চোখে একটু চমক এলো। সে নোংরা ধুদি দিয়ে হাত মুছে কাঁপা গলায় বলল, হ্যাঁ বেটা, এক্ষুনি বানাচ্ছি। ঝাল খাবে নাকি মিষ্টি? যেমন আপনার ভালো লাগে। আর্জন হেসে বলল। রামলাল ইমলি আর পুদিনার জল ভরে একটা পুরি কোটরিতে রেখে আর্জনের দিকে বাড়াল। ল বেটা, খেয়ে দেখো। আর্জন হাত বাড়িয়েছিল যে হঠাৎ রামলালের হাত জোরে কেঁপে উঠল। ভারসাম্য হারিয়ে গেল আর জলে ভর্তি কোটরিটা আর্জনের শার্টে পড়ে গেল। এক মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে এলো। রামলালের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। সে অনেকবার দেখেছে যে ধনী লোকেরা ছোট ছোট কথায় গরিবদের ওপর চেঁচায়, গালি দেয়, কখনো মারেও। তার শরীর কাঁপতে লাগল। সে ঠেলার পিছন থেকে বেরিয়ে আর্জনের পায়ের কাছে পড়ে গিড়গিড় করে উঠল। সাহেব, সাহেব, মাফ করো, আমার হাত কাঁপে, ইচ্ছে করে করিনি, আমাকে মারো না, আমি গরিব মানুষ, কাপড় ধোয়ার টাকাও নেই আমার কাছে। আর্জন হতবাক হয়ে গেল। সে তার ভিজে কাপড়ের দিকে একবারও তাকালো না। তার চোখ শুধু সেই বৃদ্ধের উপর ছিল, যে তার বয়সের জন্য একজন যুবকের সামনে শুধু এই জন্য কাঁদছিল কারণ সে গরিব। আর্জনের বুকে একটা তীক্ষ্ণ ব্যথা উঠল। কি আমরা ধনীরা গরিবদের মনে এত ভয় ভরে দিয়েছি? সে তৎক্ষণাৎ নিচে ঝুঁকল। রামলালের কাঁধ ধরে তাকে তুলল। আরে বাবা, আপনি এটা কি করছেন? আপনি আমার পায়ে কেন ছোঁয়া দিচ্ছেন? আপনি তো আমার বাবার বয়সী। তার গলায় অদ্ভুত নরমতা ছিল। রামলাল এখনও ভয়ে কাঁপছিল। সে উপরে তাকালো, তাকে বিশ্বাস হচ্ছিল না। কিন্তু বেটা, আমি তোমার কাপড় নোংরা করে দিয়েছি। আর্জুন হেসে উঠল। সে তার শার্ট ঝাড়ল। আরে বাবা, কাপড় কি জিনিস, বাজার থেকে আবার পাওয়া যাবে। কিন্তু যদি আপনার সম্মানে আঘাত লাগে, তাহলে সেটা কোথা থেকে আনব? কাপড় নোংরা হয়েছে, মানবতা না। সে তার পকেট থেকে রুমাল বের করে রামলালের চোখের জল মুছল। লজ্জিত হবেন না, ভুল যে কেউ করতে পারে। তাছাড়া সে পরিবেশ হালকা করার জন্য মজা করল। আপনার পানিপুরি এত রসালো লাগছিল যে পেটে যাওয়ার আগেই গলা জড়িয়ে নিতে চেয়েছিল। রামলালের চোখ থেকে এখন ভয়ের না, কৃতজ্ঞতার জল গড়াতে লাগল। সে কাঁপা হাতে আর্জুনের মাথায় হাত রাখল। সেই স্পর্শ আর্জুনের কাছে বছরের পর বছর পর তার বাবার মতো লাগল। জিও বেটা, ভগবান তোমাকে উন্নতি দিক। তোমার মা বাবা ধন্য যারা এমন সংস্কার দিয়েছেন। আজকাল লোকে গাড়িতে আঁচড় লাগলেও আমাদের মারে। তুমি তো দেবতা বেটা।
দোয়া যেন তোমার ভালো বউ মেলে যে তোমার ঘরকে স্বর্গ বানাবে। ভালো বউ শুনে আর্জনের মুখে একটা ফিকে হাসি এলো। সে মনে মনে বলল, বাবা, আমি সেই বউকেই পরীক্ষা করতে যাচ্ছি। আপনার দোয়ার আমার খুব দরকার। সে তার পকেট থেকে ৫০০ টাকার নোট বের করে রামলালের মুঠোয় রেখে দিল। এটা পানিপুরির জন্য না বাবা, আপনার আশীর্বাদের জন্য। রামলাল মানা করল, কিন্তু আর্জুন জোর করে রেখে দিয়ে সেখান থেকে চলে গেল। এখন তার অবস্থা আগের চেয়েও খারাপ ছিল। শার্টে বড় বড় সবুজ হলুদ দাগ, কাপড় ভিজে আর দুর্গন্ধ বেরোচ্ছিল। রাস্তায় লোকে তাকে ঘুরে ঘুরে দেখছিল। একটা স্যুট পরা লোক নাক চেপে বলল, ছি, কোথা থেকে আসে এরা? এক মা তার মেয়েকে দূরে টেনে বলল, দূরে থাকো বেটা, নোংরা আঙ্কেল। প্রতিটা তিরস্কার, প্রতিটা ঘৃণার চাহনি আর্জুনের হৃদয়ে বিঁধছিল। তাকে আজ বোঝা যাচ্ছিল যে ব্র্যান্ডেড কাপড় ছাড়া মানুষের মর্যাদা কি হয়। সিঙ্গাপুরে লোকে তার সামনে ঝুঁকত, কিন্তু সেটা তার স্যুটের সম্মান করত, তাকে না। আজ সে শুধু একটা নোংরা মজুর লাগছিল। তবুও তার মাথা উঁচু ছিল। সে জানত যে তার চরিত্র পরিষ্কার, কাপড় না। হাঁটতে হাঁটতে সে অবশেষে তার গন্তব্যে পৌঁছে গেল। সামনে একটা বিশাল কাঁচের ভবন দাঁড়িয়েছিল। গেটে সোনালি অক্ষরে লেখা ছিল, মেহরা গ্রুপ, দিল্লি ব্রাঞ্চ। এটা তার কোম্পানি ছিল, তার সাম্রাজ্য। ৫ বছর আগে যখন সে এখান থেকে গিয়েছিল, সে কসম খেয়েছিল যে এটাকে এশিয়ার সবচেয়ে বড় কোম্পানি বানাবে। আজ কোম্পানি তো বড় হয়ে গিয়েছিল, কিন্তু ভিতরের হাল কি ছিল? সে মূল গেটের দিকে পা বাড়াল। গেটে সিকিউরিটি গার্ড কুর্সিতে বসে খররাটে তুলছিল। তার ইউনিফর্মের বোতাম পেটের জন্য খোলা ছিল, আর মুখ থেকে লালা ঝরছিল। আর্জুন ভাবল, এটা আমার সিকিউরিটির হাল। সে আস্তে করে ছোট গেটের দিকে এগোল। গেট খুলতেই চরচর শব্দ হলো। গার্ড জেগে উঠল। তার নাম ছিল জগদীশ। সে ধর্মর করে উঠে রাগে চেঁচিয়ে উঠল, আবে অয়, কোথায় ঢুকছিস রে? চোখ আছে নাকি বোতাম? আর্জুন থেমে গেল। সে বিনয়ের সাথে মাথা নিচু করল। নমস্তে সাহেব, আমাকে ভিতরে ডাকা হয়েছে। জগদীশ তাকে ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরে দেখল। নাক সিটকাল। ছি, কি দুর্গন্ধ রে তুই! এখানে ভোজ চলছে নাকি? এটা মেহেরা সাহেবের কোম্পানি রে। এখানে বড় বড় লোক আসে। তুই তো আবর্জনার স্তূপ থেকে বেরিয়েছিস মনে হচ্ছে। আর্জুন রাগ গিলল, সাহেব, আমি ভিখারি না। নয়না ম্যাডাম ডেকেছেন, সাফাইয়ের কাজ আছে। জগদীশ জোরে হাসল। নয়না ম্যাডাম? আরে মজা করছিস নাকি? তিনি তোর মতো ফাটা চোরকে ডাকবেন? চল ভাগ এখান থেকে, নইলে লাঠি পড়বে। আর্জুন তার পকেট থেকে জাল আইডি কার্ড বের করল। সাহেব, এটা দেখুন, আমার নাম আর্জুন, আজ থেকে জয়নিং। জগদীশ কার্ডটা ছিনিয়ে নিয়ে দেখে মাটিতে ফেলে দিল। তুলে নে, আর শোন, ভিতরে গিয়ে বড় কুর্সিতে বসিস না, সোজা বাথরুম সাফ করতে যাস, বুঝলি? আর্জুন ঝুঁকে কার্ড তুলল। ধুলো ঝেড়ে ভিতরে ঢুকে গেল। তার নাম, যা ব্যবসার দুনিয়ায় সম্মান ছিল, আজ ধুলোয় পড়েছিল। কিন্তু এ তো শুধু শুরু ছিল। আসল পরীক্ষা ভিতরে অপেক্ষা করছিল। আর্জুন গেট পার করে মেহেরা গ্রুপের দিল্লি ব্রাঞ্চের ভিতরে পা রাখল। বাইরের ঝলসানো রোদ আর শোরগোলের জায়গায় ভিতরে সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশনিংয়ের ঠান্ডা হাওয়া তাকে ঘিরে নিল। মেঝে এত চকচকে ছিল যে তাতে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। দেওয়ালে দামি পেন্টিংগুলো ঝুলছিল। সেগুলো সব আর্জুনেরই পছন্দ ছিল। লবিতে বড় লোগো চকচক করছিল, আর রিসেপশন এরিয়ায় ফুলের গন্ধ ছড়িয়েছিল। কিন্তু যেই আর্জুন সামনে এগোলো, তার হৃদয় ধক করে উঠল। অফিসের সময় শুরু হয়ে গিয়েছিল, কিন্তু কাজের পরিবেশ একদম ছিল না। রিসেপশনের কাছে ১০-১৫ জন কর্মচারী একটা বৃত্তে বসেছিল। কেউ চা খাচ্ছিল, কেউ জোরে জোরে হাসছিল, কেউ মোবাইলে গেম খেলছিল। ডেস্কগুলো খালি পড়েছিল। কম্পিউটারের স্ক্রিনে কাজের ফাইলের বদলে সোশ্যাল মিডিয়া আর ভিডিও চলছিল। কেউ ক্লায়েন্টের কল অ্যাটেন্ড করছিল, তাহলে ফোন স্পিকারে রেখে সবাইকে শোনাচ্ছিল। আর বাকিরা হাসছিল। আরে আর শুনেছিস, শর্মাজির মেয়ে কারো সাথে পালিয়ে গেছে? একটা ছেলে বলল, আর সবাই হো হো করে হেসে উঠল। ছেলে দে না, এটা বলো, আজ লাঞ্চে কি আছে? ক্যান্টিনওয়ালা আবার ডাল ভাত তো দেবে না? আর একটা মেয়ে জিজ্ঞেস করল। কারুর কোম্পানির টার্গেট, ক্লায়েন্ট বা প্রজেক্টের চিন্তা ছিল না। আর্জেনকে মনে পড়ল যে সিঙ্গাপুরে যে মাসিক রিপোর্টগুলো পেত, তাতে লেখা থাকত স্টাফ পুরো উৎসাহ আর পরিশ্রমে কাজ করছে, টিমওয়ার্ক দারুণ। এটাই ছিল সেই উৎসাহ, এটাই ছিল সেই টিমওয়ার্ক। আর্জেন আস্তে আস্তে সেই গ্রুপের দিকে এগোল। তার চপ্পলের শব্দ মার্বেলের মেঝেতে গুঞ্জন তুলছিল। যেই সে কাছে পৌঁছল, তার ভিজে কাপড় থেকে পানিপুরির ঝালমিষ্টি গন্ধ পুরো এরিয়ায় ছড়িয়ে পড়ল। হাসি হঠাৎ থেমে গেল, স্তব্ধতা নেমে এলো। একে একে সবাই নাক সিটকে ঘুরে তাকাল। সামনে একটা নোংরা কুঁচো দাগযুক্ত কাপড় পরা লোক দাঁড়িয়েছিল। চুল এলোমেলো, শার্টে বড় বড় দাগ আর দুর্গন্ধ। উফ, এটা কি গন্ধ! একটা মেয়ে তার নাকে ফাইল চেপে বলল। আর এটা ভিখারি ভিতরে কি করে ঢুকল?
আরেকটা ছেলে ফিসফিস করল। সবাই নিজেদের মধ্যে কানাকানি করতে লাগল। গার্ড কোথায় মরে গেল যাকে তাকে ভিতরে ঢোকায়? ইয়ার, আমার তো মুড খারাপ হয়ে গেল এর মুখ দেখে। ঠিক তখন গ্রুপের মাঝ থেকে একজন লোক উঠল। সে সবার থেকে আলাদা লাগছিল। টাইট শার্ট, চুলে প্রচুর জেল, মুখে ঘমণ্ড। তার নাম ছিল কার্তিক, কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আর নয়নার কাছের বন্ধু। বরং গুজব তো আরও কিছু বলত। কার্তিক নিজেকেই ব্রাঞ্চের আসল মালিক ভাবত। তার বিশ্বাস ছিল যে নয়নার সাথে তার সম্পর্কের জন্য কেউ কিছু করতে পারবে না। কার্তিক স্টাইলে উঠল, তার দামি ঘড়ি দেখল, আর তারপর আরজানের দিকে এগোল। বাকি কর্মচারীরা মজা দেখার জন্য সোজা হয়ে বসল। তাদের জানা ছিল যে এবার তামাশা হবে। কার্তিক আরজানের ঠিক সামনে থামল। তাকে উপর থেকে নিচ পর্যন্ত ঘুরে দেখে ঘৃণায় মুখ বাগাল। কেন রে, রাস্তা ভুলে গেছিস নাকি ভিক্ষে করার নতুন জায়গা খুঁজছিস? তার গলা কঠিন ছিল। তোকে জানা আছে তুই কোথায় দাঁড়িয়ে আছিস? এটা মেহরা গ্রুপ। এখানে তোর মতো লোক গেটের বাইরেও থাকতে পারে না। আরজান শান্ত গলায় বলল, সাহেব, আমি। কার্তিক গর্জে উঠল। পুরো লবিতে তার গলা গুঞ্জে উঠল। আমি কথা বলছি তখন মাঝে মুখ খুলিস না। শালে ফাটা চোর, তুই ভিতরে কি করে ঢুকলি? গার্ড ঘুমোচ্ছিল নাকি তোর গরিবীর গল্প শুনিয়ে কাঁদতে লাগলি? কার্তিক নাটক করে আরজানের শার্টের দাগ আঙুলে ছুঁয়ে ঝটকা দিল। দেখো সবাই। সে পিছনে ঘুরে বলল, এটা লোন কোম্পানি, কিন্তু মনে হচ্ছে লোন নিতে না, ডাস্টবিনের খাবার চেক করতে এসেছে। পুরো গ্রুপ হো হো করে হেসে উঠল। হাসির শব্দ আরজানের কানে ছুরির মতো বিঁধছিল। কোন জিনিসে লোন নেবে রে? কার্তিক আবার আরজানের দিকে ঘুরল। এই পচা কাপড়ে নাকি বাইরে লুকিয়ে রাখা কটরিতে? বল, এই কাপড়গুলো ভিক্ষে পেয়েছিস নাকি আবর্জনা থেকে তুলেছিস? আরজান মুষ্টি বাঁধল, কিন্তু মুখ শান্ত রাখল। সাহেব, আমি কাজের জন্য এসেছি। নয়নার ম্যাডাম? নয়নার নাম তোর নোংরা জিভে নিস না। কার্তিকের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। তোর মুখ দেখে আমার দিন খারাপ হয়ে গেল। সকাল সকাল অছুতের মুখ দেখে নিলে পুরো দিন অশুভ লাগে। আরজান শেষবার চেষ্টা করল। সাহেব, যেমন আপনি ভাবছেন তেমন না। আমি শুধু বলতে চাই যে মানুষের কাপড়। তার বাক্য পুরো হবার আগেই কার্তিকের ধৈর্য ফুরিয়ে গেল। ছটাক একটা জোরালো চড়ের শব্দ পুরো লবিতে গুঞ্জে উঠল। কার্তিক পুরো শক্তি দিয়ে আরজানের গালে থাপ্পড় মারল। আরজানের মুখ একদিকে ঘুরে গেল। গালে জ্বালা হলো, কিন্তু তার থেকে বেশি জ্বালার হৃদয়ে ছিল। এই চড় আরজান মেহরার উপর না, তার বাবার বানানো নীতির উপর পড়েছিল। কিছু মুহূর্ত স্তব্ধতা রইল। তারপর যা হলো তাতে আরজানের রুহ কেঁপে উঠল। কর্মচারীরা ভয় পাওয়া বা লজ্জাবোধ করার বদলে জোরে জোরে তালি বাজাতে আর হাসতে লাগল। ওয়াহ কার্তিক স্যার, কি শট মেরেছেন, একটা ছেলে বলল। ভিখারিকে আজ শিক্ষা হয়ে গেল। আর একটা মেয়ে খিলখিলিয়ে উঠল। বেচারা ভুল জায়গায় এসে পড়েছে, কার্তিক স্যার তো ধোঁয়া তুলে দেন। সবাই হাসছিল। আরজান তার গালে হাত বুলিয়ে আস্তে মুখ সোজা করল। তার চোখে এখন ঠান্ডা আগুন জ্বলছিল। কার্তিক তার জয় হাসছিল আর হাতের তালু ঝাড়ছিল, যেন কোনো নোংরা লেগে গেছে। কেন রে, মজা লাগল? এখন আর লেকচার দেবি নাকি চুপচাপ বেরিয়ে যাবি? আমি এমন লোকদের ভালো করে চিনি, এরা লাথির ভূত। ঠিক তখন পিছন থেকে কাচের দরজা খুলল। তীব্র পারফিউমের গন্ধ ছড়িয়ে পড়ল। উঁচু হিলের টকটক শব্দে সবার দৃষ্টি আকর্ষণ করল। নয়না ছিল আরজানের বাগদত্তা। সে অত্যন্ত সুন্দরী ছিল, কিন্তু মুখে একটা কঠোরতা ছিল। ডিজাইনার স্যুট, হাতে ডায়মন্ডের ব্রেসলেট, সেই ব্রেসলেট যা আরজানের বাবা এনগেজমেন্টে পাঠিয়েছিলেন। এটা কি শোরগোল বসিয়ে রেখেছিস? নয়না তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করল। কাউকে কাজ করতে হবে না। কার্তিকের ব্যবহার তৎক্ষণাৎ বদলে গেল। সে মিষ্টি হাসি দিয়ে বলল, কিছু না নয়না, কোথা থেকে জানি এই ভিখারি ভিতরে ঢুকে পড়েছে। গার্ড বোধহয় ঘুমোচ্ছিল, শুধু এটাকে শিক্ষা দিচ্ছিলাম। নয়নার চোখ আরজানের উপর পড়ল। সে নাক সিটকাল। ও গড, এটা কি দুর্গন্ধ! এটা ভিতরে কি করে ঢুকল? সে আরজানের চোখে চোখ রেখে দেখল, কিন্তু তার বাগদত্তাকে না, শুধু একটা নোংরা মজুর দেখল। কেন রে? নয়না চিচিয়ে উঠল। তোর সাহস কি করে হলো এখানে আসার? তোর অবস্থা দেখ, এখানে বড় বড় ব্যবসায়ী আসে, আর তুই তোর গন্ধ ছড়াতে চলে এসেছিস। আরজানের হৃদয়ে ছুরির মতো বিঁধল। এই সেই মেয়ে যার সাথে সে বিয়ে করতে চলেছিল। ম্যাডাম, আমি চাকরির জন্য। শাট আপ! নয়না চিৎকার করে চুপ করাল। আমার কোম্পানিতে তোর মতো 2 পয়সার লোককে আমি ঘরের টয়লেট সাফ করতেও রাখব না। কার্তিক, তুমি শুধু একটা চর মেরেছ। যদি আমি থাকতাম তাহলে এর চামড়া তুলিয়ে নিতাম। তারপর নয়না কার্তিকের বাহু ধরে আহ্লাদ করে বলল, ডার্লিং, তুমি তোমার হাত কেন নোংরা করবে? গার্ড ডাকো। সে জোরে চাচালো, জগদীশ, কোথায় মরে গেলে তোমরা? জগদীশ দৌড়ে এলো। পেট দুলছিল, শ্বাস ফুলছিল। জি ম্যাডাম। সকাল সকাল অন্ধ হয়ে গেছ নাকি? নয়না ধমকালো। এই আবর্জনা ভিতরে কি করে ঢুকলো? এটাকে এক্ষুনি টেনে হিচড়ে বাইরে ফেলো।
আরামে না, টেনে হিচড়ে। এই অছুতকে বোঝাতে হবে মেহেরা গ্রুপে ঢোকার শাস্তি কি হয়। জগদীশ কলার ধরল, আর্জন হাত ঝটকাল। তার চোখে এখন অসহায়ত্ব না, তেজ ছিল। টেনে হিচড়ে তো নিয়ে যাবে সাহেব, কিন্তু আমাকে না, তোমাকে আর তোমার কার্তিককে। সবাই হতবাক হয়ে গেল। নয়নার মুখ লাল হয়ে গেল। তোর সাহস, তুই আমাকে ধমক দিবি? তুই জানিস না আমি কে? আমি এই কোম্পানির ম্যানেজার, আর শিগগিরই মালকিন হয়ে যাব। আর এই কার্তিক আমার পার্টনার। তোর মর্যাদা কি? আর্জন গভীর শ্বাস নিল। মালকিন? সে হাসল, তেতো হাসি। মর্যাদা? আমি এক্ষুনি দেখাচ্ছি। আসল ঝড় এখন আসতে চলেছে। পুরো লবিতে মৃত স্তব্ধতা নেমে এলো। আর্জনের শেষ কথা, মর্যাদা, আমি এক্ষুনি দেখাচ্ছি। বাতাসে গুঞ্জন তুলছিল। নয়না আর কার্তিক প্রথমে জোরে হেসে উঠল, যেন কোনো পাগল মজা করছে। আরে দেখো দেখো, চর খেয়ে এর মাথা ঘুরে গেছে। কার্তিক পেট চেপে হাসতে হাসতে বলল, এখনই আমাদের তার সম্পত্তি দেখাবে। কোথায় তোর সম্পত্তি রে? সেই পানপুরির ঠেলা? স্টাফের লোকেরাও আবার হাসতে লাগল। বড় বড় ফাঁকি দিচ্ছে ফাটাচোর। কেউ পিছন থেকে চেঁচিয়ে উঠল। নয়না ঘমণ্ডে মাথা উঁচু করে কার্তিকের বাহু আরও জোরে ধরল। এটাকে এখনই বাইরে ফেলে দাও ডার্লিং, আমার সময় নষ্ট করিও না। আর্জন তাদের হাসি অগ্রাহ্য করল। সে খুব শান্তভাবে পকেটে হাত দিল। জগদীশ তাকে থামাতে এগিয়ে এলো। এই কি বের করছিস? ছুরি ফুরি আছে নাকি? কিন্তু আর্জন কোনো ছুরি বের করল না। সে তার ফোন বের করল, একটা পুরনো লাগা স্যাটেলাইট ফোন, যার স্ক্রিন ইচ্ছে করে ভাঙা ছিল যাতে সস্তা লাগে। সে একটা নম্বর ডায়াল করল। তার চোখ নয়নার মুখের উপর আটকে ছিল। ফোন কানে লাগিয়ে সে শান্ত কিন্তু কঠিন গলায় বলল, হ্যালো ড্যাড, এটা কেমন কর্মচারী রেখেছেন আপনি, যারা এটাও জানে না যে একজন মানুষের সাথে কেমন কথা বলতে হয়? সবার হাসি একদম থেমে গেল। ড্যাড শব্দ শুনে নয়নার কপালে হালকা ভাঁজ পড়ল, কিন্তু সে ভাবল যে কোনো গরিব তার বাবাকে অভিযোগ করছে। আর্জন আরও বলল, আর ড্যাড, আমার মনে হয় আপনি আমার বিয়ের জন্য যে মেয়েকে বেছে নিয়েছেন সেটা খুব বড় ভুল। এই মেয়ে আমার কোম্পানি চালানোর যোগ্য তো দূরের কথা, আমার ঝি হবার যোগ্যও না। নয়নার হৃদয় এক মুহূর্তের জন্য ধক করে উঠল। আমার কোম্পানি, আমার বিয়ে? সে ঘাবড়ে গিয়ে আর্জনকে দেখতে লাগল। কি? এটা সেই? না, অসম্ভব, এ তো নোংরা ভিখারি। আর্জন ফোন কান থেকে সরিয়ে নয়নার দিকে বাড়াল। লও, কথা বলো, আর দেখো আমার মর্যাদা। নয়নার হাত কাঁপতে লাগল। পরিবেশে অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। কার্তিকও এখন চুপ ছিল। তার কাছে কিছু গড়বড় লাগছিল। নয়না ভয়ে ভয়ে ফোন ধরল। হ্যাঁ, হ্যালো? ওপাশ থেকে একটা গম্ভীর পরিচিত গলা এলো। মেহেরা গ্রুপের চেয়ারম্যান আর্জনের বাবার গলা। নয়না অনেকবার ভিডিও কলে শুনেছে। হ্যালো নয়না বেটা, আমার ছেলে আর্জন যা বলেছে সেটা কি সত্যি? নয়নার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ফোন তার হাত থেকে ছুটে মেঝেতে পড়ে গেল। তার মুখ সাদা হয়ে গেল। চোখের সামনে অন্ধকার নেমে এলো। যাকে সে এইমাত্র অছুত বলেছে, যাকে কার্তিক চড় মেরেছে, যাকে সে টেনে হিঁচড়ে বাইরে ফেলতে চলেছিল, সে আর কেউ না, তার হতে চলা স্বামী, মেহেরা গ্রুপের মালিক আর্জন মেহেরা। ফোন মেঝেতে ছড়িয়ে পড়ল, ঠিক যেমন নয়নার ঘমণ্ড সেই মুহূর্তে ছড়িয়ে পড়েছিল। পুরো লবি শ্মশানের মতো নীরবতায় ডুবে গেল। প্রতিটা কর্মচারীর শ্বাস আটকে ছিল। সবার চোখ নয়নার উপর ছিল, যে পাথরের মূর্তি হয়ে গিয়েছিল। কার্তিক নয়নার কাঁধ নেড়ে দিল। কি হলো বেবি? ফোনে কে ছিল? তুমি এত ভয় পেলে কেন? সে এখনও অগ্রাহ্যভাবে বলল, আরে কেউ ভুল নম্বরে লাগিয়েছে হবে। এই ফাটাচোরের কথায় কেন আসছ? কিন্তু নয়না শুনছিল না। তার চোখ আর্জনের ওপর আটকে ছিল। এখন তার কাছে সেই নোংরা কাপড়ের পিছনে সিঙ্গাপুরের সবচেয়ে শক্তিশালী ব্যবসায়ী দেখা যাচ্ছিল। পরের মুহূর্তেই নয়নার সব অহংকার গায়েব হয়ে গেল। তার হাঁটু বেঁকে গেল, আর সে ধরাম করে আর্জনের পায়ে পড়ে গেল। এই দৃশ্য দেখে স্টাফের লোকেরা তাদের কুর্সি থেকে উঠে দাঁড়াল। কারোর সাহস হচ্ছিল না শ্বাস নেওয়ার। আর্জেন, আর্জেন, আমাকে মাফ করে দাও। নয়নার গলার রুদ্ধ হয়ে গিয়েছিল। চোখের জলের বন্যা বয়ে গেল। সে আর্জেনের সেই চকপল ধরে কাঁদতে লাগল, যার উপর কিছুক্ষণ আগে সে ঘৃণায় চোখ রেখেছিল। আমার জানা ছিল না, কসম খেয়ে বলছি। যদি জানতাম তাহলে আমি নিজে এয়ারপোর্টে যেতাম, ফুলের মালা নিয়ে। আর্জেন, প্লিজ, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আর্জেন একদম শান্ত দাঁড়িয়েছিল। তার মুখে না রাগ ছিল, না দয়া। সে শুধু তার বাগদত্তাকে পায়ে গিরগির করতে দেখছিল। কার্তিকের চোখ হাঁ হয়ে গিয়েছিল। আর্জেন তার মুখ থেকে কষ্ট করে বেরোল। তার হঠাৎ সেই চড় মনে পড়ে গেল। তার হাত পা কাঁপতে লাগল, ঘাম বেরিয়ে গেল। তার মনে হল যেন সে নিজের কবর নিজে খুঁড়েছে। সে লড়খড়িয়ে দুপা পিছিয়ে গেল। নয়না একটানা কাঁদছিল। আর্জেন, আমি তোমার হতে চলা বউ, আমরা বিয়ে করতে চলেছি। প্লিজ একবার আমার দিকে তাকাও,
একটা সুযোগ দাও, আমি শুধরে যাব। এই গার্ডকে এখনই বরখাস্ত করব। এ আমাকে ভুলিয়ে দিয়েছে। আরজান এক ঝটকায় তার পা পিছিয়ে নিল। নয়নার ভারসাম্য নষ্ট হয়ে সে মেঝেতে পড়ে গেল। আমার থেকে দূরে থাকো। আর্জনের গলায় সিংহের গর্জন ছিল। সে ঘৃণায় নয়নার দিকে তাকালো। তুমি আমার বউ হবে, সে তেতো হেসে হাসল। তুমি তো মেহেরা গ্রুপের রদ্দির ঝুড়িরও যোগ্য না। তুমি বলছো যে তোমার জানা ছিল না আমি আর্জন। মানে যদি আমি সত্যি কোনো গরিব হতাম তাহলে তোমার এই ব্যবহার ঠিক ছিল। কি গরিব মানুষ মানুষ না? তার সম্মান নেই? আর্জন নিচে ঝুঁকে নয়নার চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে আমার রানী বানাতে এসেছিলাম নয়না। দুনিয়ার প্রতিটা সুখ, প্রতিটা ধন, প্রতিটা বিলাস দিতে এসেছিলাম। আমি তোমাকে রাজকীয় ভোজ খাওয়াতে চলেছিলাম। কিন্তু আফসোস, তুমি তো এই কার্তিকের মতো বাসি আর ফিকে ভাতেই রোজা ভাঙলে। এই কথা শুনে কার্তিকের মাথা লজ্জা আর ভয়ে ঝুঁকে গেল। আরিয়ানের একটা লাইন তাকে সবার সামনে উন্মোচিত করে দিল। এমন নীচ চিন্তার মহিলা আমার সঙ্গী হতে পারে না। আরিয়ান রায় শোনাল, আজ এই মুহূর্তে আমি এই সম্বন্ধ ভাঙছি। আর হ্যাঁ, তোমার মা বাবাকে বলে দিও যে মেহরা খানদানের সাথে প্যাচ লড়ার চেষ্টা করো না, নইলে পুরো পরিবার রাস্তায় চলে আসবে। নয়না এখন পাগলের মতো কাঁদছিল। তার স্বপ্ন, তার ধন, তার ভবিষ্যৎ সব ছাই হয়ে যাচ্ছিল। না আরিয়ান, এমন করো না, আমি মরে যাব। আরিয়ান তার দিক থেকে মুখ ফিরিয়ে কার্তিকের দিকে এগোল। কার্তিক থরথর করে কাঁপছিল। স্যার, সে হেঁকল, আমার থেকে ভুল হয়ে গেছে। চুপ! আর্জন চেঁচিয়ে উঠল, তোর গলা শুনে আমার কান নোংরা হচ্ছে। সে তার গালে হাত বুলালো যেখানে চড় পড়েছিল। এই চড় আমি তোকে ফেরত মারব না, কারণ আমার হাত নোংরা হয়ে যাবে, কিন্তু এই চড়ের গুঞ্জন তোকে জীবনভর শোনা যাবে। তোকে কি মনে হয়েছিল তুই কোম্পানির মালিক? তুই তো শুধু একটা পোকা যে আমার কোম্পানিকে ভেতর থেকে খাচ্ছিল। আর্জনের চোখ জগদীশের উপর গেল। জগদীশ কোণে গুটিসুটি মেরেছিল। জগদীশ, জি মালিক। জগদীশ দৌড়ে এসে পায়ে পড়ে গেল। মালিক, আমি অন্ধ, চিনতে পারিনি। আর্জন তাকে উঠতে ইশারা করল। তোর হিসেব পড়ে। এখন তোর কাছে তোর চাকরি বাঁচানোর শেষ সুযোগ আছে। জি হুকুম মালিক, জান দিয়ে দেব। আর্জুন দরজার দিকে ইশারা করল। এই দুজনকে, নয়না আর কার্তিককে, এখন এই মুহূর্তে কোম্পানি থেকে বাইরে ফেল। আর ঠিক যেমন তুই আমাকে ফেলতে চলেছিলি, টেনে হিঁচড়ে ধাক্কা মেরে। যদি একটু নরমি দেখাস তাহলে পরের নম্বর তোর। জগদীশের যেন নতুন জীবন পাওয়া গেল। সে তৎক্ষণাৎ কার্তিকের দিকে লাফ দিল। চলো বাইরে। সে কার্তিকের কলার ধরে জোরে ঝাঁকুনি দিল। তারপর নয়নার বা ধরল, আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে হাত কি করে লাগাতে পারো? নয়না চেঁচালো। চুপ ম্যাডাম। জগদীশ তাকে টেনে নিয়ে বলল, মালিকের হুকুম, এখন তুমি ম্যাডাম না। দুজনে চিৎকার করতে লাগল, মাফি চাইতে লাগল, কিন্তু জগদীশ তাদের টেনে হিঁচড়ে মূল দরজা পর্যন্ত নিয়ে গিয়ে রাস্তায় ঠেলে দিল। ধরাম! লোহার গেট বন্ধ হয়ে গেল। লবিতে আবার স্তব্ধতা নেমে এলো। কিন্তু এবার ভয়ের না, সম্মানের। আরিয়ান এখন মাঝখানে দাঁড়িয়েছিল। তার কাপড় এখনও নোংরা ছিল, কিন্তু তার কদ সবচেয়ে উঁচু লাগছিল। এখন বাকি কর্মচারীদের পালা ছিল। গেটের বাইরে নয়না আর কার্তিক রাস্তায় পড়েছিল। নয়নার ডিজাইনার স্যুট ধুলোয় মাখামাখি হয়ে গিয়েছিল। তার চুল এলোমেলো হয়ে গিয়েছিল, আর চোখের জল তার মেকআপ বয়ে নিয়ে যাচ্ছিল। কার্তিক উঠতে চেষ্টা করছিল, কিন্তু তার পা কাঁপছিল। পাশ দিয়ে যাওয়া লোকে তাদের দেখে ফিসফিস করছিল, কিন্তু কেউ সাহায্য করল না। নয়না শেষবার গেটের দিকে তাকালো, যেখান থেকে তাকে ধাক্কা মেরে বের করা হয়েছে। তার স্বপ্ন ভেঙে গিয়েছিল। সে জানত যে এখন মেহরা খানদানের রাগ তার পরিবারের উপরও পড়বে। কার্তিক তাকে তুলতে চেষ্টা করল, কিন্তু নয়না তার হাত ঝটকা দিল। তোমার জন্য নষ্ট হয়ে গেল। সে চেঁচিয়ে একা রাস্তায় হাঁটতে লাগল। ভিতরে লবিতে এখন পুরোপুরি নীরবতা ছিল। আরিয়ান মাঝখানে দাঁড়িয়েছিল। তার নোংরা কাপড়, দাগযুক্ত শার্ট আর এলোমেলো চুল এখনও তেমনই ছিল, কিন্তু তার চোখের তেজ পুরো ভবনকে আলো দিচ্ছিল। সব কর্মচারী মাথা নিচু করে দাঁড়িয়েছিল। যারা কিছুক্ষণ আগে হাসছিল, তালি বাজাচ্ছিল, এখন তারা মেঝে দেখছিল। কারোর সাহস হচ্ছিল না আরিয়ানের চোখে তাকানোর। আর্জন চারদিকে চোখ বোলালো। তার গলা যখন গুঞ্জে উঠল তখন ঠান্ডা কিন্তু দৃঢ় ছিল। আজ আমি যা দেখলাম সেটা আমার জন্য না, আমার বাবার জন্য লজ্জার কথা। তিনি এই কোম্পানি 1 টাকা থেকে শুরু করেছিলেন।
প্রতিটা কর্মচারীকে পরিবারের সদস্য মনে করতেন। সেবা আর সম্মান এই দুটো শব্দ যার উপর এই সাম্রাজ্য দাঁড়িয়ে আছে। কিন্তু আজ এখানে মানবতা মরে গেছে। একটা মেয়ে যে আগে হাসছিল এখন ফুপিয়ে কাঁদতে লাগল। স্যার, আমাদের মাফ করে দিন, আমাদের জানা ছিল না। আর্জন তার দিকে তাকালো। মাফি? যদি আমি সত্যি গরিব মজুর হতাম তাহলে তুমি মাফি চাইতে? না, তুমি হাসতে, তালি বাজাতে আর পরের দিন ভুলে যেতে। এটা সমস্যা আমার না, তোমাদের চিন্তার। ধন আর পদ তোমাদের অন্ধ করে দিয়েছে। সে জগদীশের দিকে তাকালো। জগদীশ এখনও কাঁপছিল। জগদীশ, তুই এখানে সবচেয়ে পুরনো কর্মচারী নাকি? 10 বছর ধরে? জি মালিক, 11 বছর। জগদীশ মাথা নিচু করে বলল, তাহলে তোকে মনে আছে আমার বাবার সেই ভাষণ, কোম্পানির দরজা প্রতিটা মানুষের জন্য খোলা থাকা উচিত, সে ধনী হোক বা গরিব। আজ তুই সেই দরজা বন্ধ করলি, কিন্তু তুই শুধু হুকুম পালন করেছিস। আসল অপরাধী তারা যারা হুকুম দেয়। তোর চাকরি বেঁচে থাকবে, কিন্তু এখন থেকে তুই গেটে না, কোম্পানির ট্রেনিং ডিপার্টমেন্টে কাজ করবি। নতুন কর্মচারীদের শেখাবি যে সম্মান কি হয়। জগদীশের চোখে জল এসে গেল। সে বারবার মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ বলতে লাগল। আর্জন বাকি স্টাফের দিকে ঘুরল। আজ থেকে এই ব্রাঞ্চে বড় পরিবর্তন হবে। প্রথমে নয়না আর কার্তিকের জায়গায় নতুন ম্যানেজার আর ভাইস প্রেসিডেন্ট আসবে। আমি নিজে কিছুদিন এখানে থাকব। প্রতিটা ডিপার্টমেন্টের অডিট হবে কাজের না, চিন্তার। যারা এখানে শুধু বেতনের জন্য এসেছে তারা এখনই ইস্তফা দিতে পারে, কিন্তু যারা আমার বাবার স্বপ্নের অংশ হতে চায় তারা থাকুক। একজন পুরনো কর্মচারী যে কোণে চুপচাপ দাঁড়িয়েছিল সামনে এলো। তার নাম ছিল শর্মাজি। স্যার, আমাদের মধ্যে কিছু লোক এখনও পুরনো নীতিতে বিশ্বাস করে। আমাদের সুযোগ দিন, আমরা কোম্পানিকে আবার সেই সম্মান ফিরিয়ে দেব যা হারিয়ে গেছে। আর্জন হাসল, প্রথমবার সত্যিকারের হাসি। শর্মাজি, এটাই শুনতে চেয়েছিলাম আমি। কাল থেকে মিটিং শুরু। প্রতিটা কর্মচারী তার ভুলগুলো লিখে আনবে, আমরা সবাই মিলে সংশোধন করব। আর হ্যাঁ, কাস্টমার ফিডব্যাক যা নেমে যাচ্ছিল সেটাকে ওপরে তোলা প্রথম টার্গেট। ধীরে ধীরে পরিবেশ বদলাতে লাগল। কিছু কর্মচারী কাঁদছিল, কিছু লজ্জায় মাথা নিচু করেছিল, কিন্তু সবার মধ্যে একটা নতুন আশা জেগে উঠছিল। আর্জন বিক্রমকে ফোন করল। বিক্রম, আমার কাপড় আর লাগেজ কোম্পানিতে পাঠিয়ে দাও। আর হ্যাঁ, প্রেস কনফারেন্সের ব্যবস্থা করো। আমি মিডিয়াকে জানাতে চাই যে মেহরা গ্রুপ আবার তার পুরনো নীতিতে ফিরে আসছে। সন্ধে পর্যন্ত কোম্পানিতে পরিষ্কার শুরু হয়ে গেল, বাইরের না ভেতরের। আর্জন নিজে প্রতিটা ডিপার্টমেন্টে গেল, কর্মচারীদের সাথে কথা বলল, তাদের সমস্যা শুনল। অনেকে অবাক হয়ে গেল যে মালিক নিজে তাদের মাঝে বসে চা খাচ্ছে। একটা ছেলে সাহস করে জিজ্ঞেস করল, স্যার, আপনি এই ভেষ কেন বদলালেন? এত রিস্ক কেন নিলেন? আর্জন শান্ত গলায় উত্তর দিল, কারণ ধন আমাকে এত উপরে তুলে দিয়েছিল যে জমির বাস্তবতা দেখা বন্ধ হয়ে গিয়েছিল। আমাকে মনে করিয়ে দেওয়ার দরকার ছিল যে আমি কোথা থেকে এসেছি। আমার বাবা সাধারণ পরিবার থেকে ছিলেন। তিনি আমাকে শিখিয়েছিলেন যে মানুষের আসল পরিচয় তার কাপড় না, তার সংস্কার হয়। আজ আমি দেখে নিলাম যে কিছু সংস্কার হারিয়ে গিয়েছিল, এখন সেগুলো ফিরিয়ে আনতে হবে। রাত হয়ে গেল। আরিয়ান তার কেবিনে বসেছিল, সেই কেবিন যা নরনার ছিল। সে জানালা থেকে বাইরে তাকালো। দিল্লির আলো চকচক করছিল। তার ফোনে বাবার মেসেজ এলো, বেটা, যা করেছিস ঠিক করেছিস, এখন কোম্পানিকে নতুন দিক দে। আরিয়ান উত্তর লিখল, ড্যাড, কোম্পানি তো ঠিক হয়ে যাবে, কিন্তু আজ আমি যা শিখলাম সেটা জীবনভর কাজে লাগবে।